ঘটনাটি ব্ল্যাক ম্যাজিকের পরিণতি এবং কবর ছোট হয়ে আসার একটি ঘটনাটি যখন ঘটে তখন আমি সদ্য মাদ্রাসায় ভর্তি হয়েছি, রাজবাড়িতে বিনোদপুর হাফিজিয়া মাদ্রাসা। তো বিনোদপুর হাফিজিয়া মাদ্রাসা থেকে আমার বাসার দূরত্ব মাত্র কয়েক মিনিটের ওয়াকিং ডিস্টেন্স ছিল, যার কারণে খাওয়া দাওয়া থেকে শুরু করে নিয়ে অধিকাংশ বিষয়গুলো আমি মাদ্রাসায় রাতে ঘুমাতাম যদিও, বাট খাওয়া দাওয়া বা অন্যান্য যে কোনো প্রয়োজনে তাড়াতাড়ি বাড়িতে চলে যাওয়ার মতো সময় আমার থাকতো আর কি। এই কারণে সবসময় মাদ্রাসার কাছাকাছি থাকতাম। ছুটি টুটি থেকে শুরু করে নিয়ে আসলে আমার ওই রকম মাদ্রাসা থেকে দূরত্ব কখনোই ছিল না। যাই হোক, ঘটনাটির সময়কাল ছিল 1998 সাল, আমার যতদূর মনে পড়ে। 1998 সালের কোনো এক রাতে কিছু লোক মাদ্রাসায় আসে। তখন বিনোদপুর মাদ্রাসা আজকে যেমন অবকাঠামো অনেক উন্নত হয়েছে, তখন এরকম কি ছিল না। তখন ছোট্ট একটি ঘর ছিল মসজিদের পাশে, সেখানে কিছু স্টুডেন্ট ঘুমাতো আর আমরা কয়েকজন মসজিদে ঘুমাইতাম। তো ওই মসজিদে মসজিদের যিনি মুয়াজ্জিন রেজাউল কাকা, উনিও সেখানে আমাদের সাথে ঘুমাতেন। তো অনেক রাত হয়ে যায়। রাত হয়ে গেলে রাত আনুমানিক যতদূর মনে পড়ে, এক্সাক্ট সময়টা আসলে একটু বলা মুশকিল। আনুমানিক রাত 12টা বেজে গেছে। রাত 12টার পরে হঠাৎ মসজিদের দরজায় ঠক 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 শব্দ। বাইরে থেকে ডাকাডাকি করছিল যে রেজাউল কাকা বা রেজাউল ভাই দরজাটা খোলেন। তখন রেজাউল কাকা উঠে দরজা খোলেন, খুলে দেখেন ওনারই পরিচিত দুইজন প্রতিবেশী দাঁড়িয়ে আছে মসজিদের বাইরে। তখন রেজাউল কাকা বলেন, কি হয়েছে? বলে যে আমাদের বাড়িতে একজন লোক মারা গেছে, লোকটা আপনি চেনেন, লোকটাকে আপনি চেনেন, আপনি আসেন, আপনি এসে লোকটাকে গোসল দেবেন, তারপর জানাজা পড়িয়ে আমরা দাফন। তখন রেজাউল কাকা বলে যে এত রাত হয়ে গেছে, সকালবেলা যাই, সকালবেলা দাফন করি, এই রাতের বেলায় দাফন করতে হবে, ঘটনা কি? উনি বিষয়টা একটু পজিটিভলি নেন নিয়ে, রাত্রে দাফন করতে হবে, আবার কোনো মার্ডার টাডার না, এরকম আবার চিন্তা করে ওনারা বিষয়টা বুঝতে পেরেছে। ওনারা বলেন, না রেজাউল ভাই, ওরকম আপনি যেরকম ভাবছেন এরকম কিছু না, তবে লাশটিকে সকাল পর্যন্ত রাখা যাচ্ছে, আমরা রাখতে পারছি না। আপনি সেটা দেখলেই বুঝতে পারবেন যে কেন আমরা রাখতে পারব। এই জন্য ভোর হওয়ার আগে লাশটিকে কবর দিতে হবে, এই জন্য আমাদের সাথে চলেন। রেজাউল কাকা একটু ইতস্তত বোধ করলেও, যেহেতু প্রতিবেশী আর এই লোকদেরকে উনি চেনেন, উনি পাঞ্জাবি পরে প্রস্তুতি নিয়ে বের।
তো রাস্তাটা ছিল আজকে যে বিনোদপুর মাদ্রাসা এবং যে মাদ্রাসার পাশে সুইপার কলোনি রয়েছে, একটি মধ্যবর্তী একটা রাস্তা রয়েছে এবং পাশে রাজবাড়ির একটা নাম করা টেইলার্স রয়েছে, অল ইন অল টেইলার্স। অল ইন অল টেইলার্সের পাশ দিয়ে একটি রাস্তা ভেতর দিকে ঢুকে গেছে, ওই পথ দিয়ে আগাতে হয়। যারা রাজবাড়ি শুনছেন তারা অবশ্যই এই পথগুলো সম্পর্কে জানেন। রেজাউল কাকা ওনাদের সাথে ওই পথ দিয়ে যেতে থাকেন। যেতে যেতে কিছু 5-6 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আর কি বাড়ি, ওখানে চলে যান। চলে যাওয়ার পরে উনি অদ্ভুত একটি বিষয় লক্ষ্য করেন। একটি বাড়িতে যদি কোনো সদস্য মারা যায়, কান্নার আওয়াজ থাকে, বাড়ির লোকজন কিন্তু ঘুমায় না। বাচ্চা কাচ্চারা ঘুমায়, বড় মানুষরা কিন্তু সাধারণত ঘুমায় না। আসলে ঘুমানোর মতো পরিবেশ সেখানে থাকে না। কিন্তু উনি যখন ওই বাড়িতে যান, গিয়ে দেখেন বাড়িতে শুনশান নীরবতা। মনে হচ্ছে যে উনি একটা শ্মশান বা কবরস্থানে চলে এসেছেন। একটি সারা মানে পিনপতন নীরবতা, একটি সারা শব্দ সেখানে নেই। বাড়ির সব দরজা জানালা বন্ধ। তখন রেজাউল কাকা ভয় পান। এই কারণে ভয় পান, উনি চিন্তা করেন যে এরা আমার ক্ষতি করার উদ্দেশ্যে এখানে নিয়ে আসে নাই তো, নাহলে মরা বাড়ি, এইখানে কোনো মানুষ নাই, একটা কান্নার আওয়াজ নাই, এটা কিভাবে সম্ভব? তখন রেজাউল কাকা চিন্তা করেন যে এরা নিশ্চয়ই আমাকে ক্ষতি করার জন্য নিয়ে আসছে এত রাতের বেলা, মেরে টেরে ফেলবে আমাকে, দ্রুত এখান থেকে চলে যেতে হবে। এই চিন্তা করে উনি দৌড় দেওয়ার একটা চিন্তা করেছিলেন। কিন্তু ওনাকে যারা ডেকে নিয়ে এসেছিলেন তারা কিন্তু রেজাউল কাকার মনোভাবটা বুঝতে পেরেছিলেন। তখন তারা রেজাউল কাকাকে বলেন, রেজাউল ভাই, আপনি ভয় পায়েন না, আপনি এটা চিন্তা করেন না যে আপনাকে ক্ষতি করার উদ্দেশ্যে আমরা নিয়ে আসছি। আপনি এটা চিন্তা করছেন তো বাড়িতে কেন কোনো লোকজন নাই, সারা শব্দ নাই? আসলে যখন এই বাড়ির একজন সদস্য মারা গেছে, মারা যাওয়ার কিছু সময় পরে আমরা এই বাড়ি থেকে সব সদস্যদেরকে অন্য জায়গায় চলে যেতে বলেছি। তখন বলে যে কেন এই কাজটি কেন করলেন? বলেন আসেন আমাদের সাথে, নিজেই দেখবেন যে কেন আমরা এই কাজটি। তখন রেজাউল কাকাকে লাশের কাছে নিয়ে যান। তখন রেজাউল কাকা দেখেন একটি কাঁথার মতো একটা কাপড় দিয়ে লাশটি ঢেকে রাখা হয়েছে। রেজাউল কাকা উনি নিজের হাতে লাশের মুখের উপর থেকে কাপড়টি সরান। কাপড়টি সরানোর সাথে সাথে রেজাউল কাকা এক লাফে ওই ঘর থেকে বের হয়ে আসেন। বের হয়ে বলেন যে ওরে বাবারে, এই লাশ আমি গোসল করাতে পারবো না। তখন ওনারা বলেন, এখন বুঝতে পেরেছেন তো যে কেন বাড়িতে একজন সদস্যও নাই, নারী শিশু থেকে শুরু করে নিয়ে কেউ নাই? বলে হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু আমি এটা করতে পারবো না, আমি ভয়ে শেষ হয়ে যাব। বলে যে রেজাউল ভাই, আপনাকেই এই কাজটি করতে হবে, আমরা সহযোগিতা করবো, এছাড়া উপায় নেই। সকাল হয়ে যায়, আরো মানুষ যদি এখানে চলে আসে এবং লাশের
চেহারার এই বিভৎস দৃশ্য যদি মানুষ দেখে, তাহলে মানুষ কি ভাববে? আর একটি মানুষ যতই খারাপ কাজ করুক না কেন, সে তো একজন মানুষ, আর মৃত্যুর পরে সে আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ তার কি বিচার আচার করবেন, এটা আল্লাহর বিষয়। কিন্তু একটা মানুষ মারা যাওয়ার পরে তাকে তো আমরা এভাবে সমাজের কাছে হেয় হতে দিতে পারি না। তখন রেজাউল কাকা চিন্তা করে আসলেই তো তাই। কারণ ওই লাশটির চেহারা ভয়ঙ্কর আকৃতি ধারণ করেছিল, কিন্তু তার মানে এই নয় যে লাশটি পচে গিয়েছে। লাশটির চেহারা ভয়ানক কোন একটা প্রাণীর চেহারার মতো হয়ে গিয়েছিল। এটি যে ঠিক কোন প্রাণী, এটি আমাকে যদিও বলেছেন রেজাউল কাকা, কিন্তু আমি সঙ্গত কারণে সেটি বলতে চাচ্ছি না। এবং প্রিয় লিসেনার্স, আপনারাও কেউ কমেন্টে এই কোশ্চেনটা অন্তত করবেন না যে কোন প্রাণীর চেহারার মতো হয়ে গিয়েছিল। এটি রহস্যাবৃতই থাক, এবং ওই ব্যক্তির সম্মানে যিনি মারা গিয়েছেন, আল্লাহ তাআলা তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন, কিন্তু আমরা তাকে অসম্মান হতে দিতে পারি না। কিন্তু শিক্ষণীয় বিষয় হওয়ার কারণে ঘটনাটি আমাদের সামনে তুলে ধরা। যাই হোক, রেজাউল কাকা এবং সাথে থাকা আরো দুইজন লোক, ওনারা এই লাশের গোসলের জন্য পানির আয়োজন করেন। তারপরে 3 জন মিলে লাশের গোসল দেন, এবং আশেপাশ থেকে আর 2 থেকে 3 জন মানুষ তারা আসে। আগে থেকে খাটিয়া রেডি ছিল, কারণ ওই খাটিয়াটা এই বিনোদপুর হাফেজিয়া মাদ্রাসা মসজিদেরই খাটিয়া ছিল। এখান থেকে খাটিয়া নিয়ে আসা হয়। খাটিয়া নিয়ে আসার পরে কাফনে মোড়ানো হয় লাশটি, এবং লাশটি নিয়ে লোকশেড কবরস্থানে নিয়ে যাওয়া হয়। লোকশেডের ঘটনা তো আপনারা অনেকেই জানেন, বিভিন্ন সময় বলেছি এবং পর্যায়ক্রমে আরো বলবো ইনশাল্লাহ। তো লোকশেডের 2টা পার্ট রয়েছে, একটা পাশে মুসলিম কবরস্থান, আর একটা পাশে হিন্দু কবরস্থান। কবরস্থান এই কারণে বলছি যে হিন্দুদের মধ্যে বেশ কিছু গোত্র রয়েছে, তারা সবাই কিন্তু লাশ শ্মশানে গিয়ে পোড়ায় না, কেউ কেউ কবর দেয়। তো ওইখানে দাস নামক একটা সম্প্রদায় রয়েছে হিন্দুদের, ওনারা লাশ আসলে পোড়ায় না, ওনারা ওখানে দাফন করে। আর একটা বিষয় হলো যে এই কবরস্থানে অনেক অপমৃত্যুর লাশগুলো রেলে কেটে যাওয়া, ক্রস ফায়ারে মারা যাওয়া, এরকম অসংখ্য অপমৃত্যুর লাশগুলো দাফন করা হতো। অনেকদিন দাফন করা হয়েছে। পরবর্তীতে এই হিন্দু সম্প্রদায় তারা লিখিতভাবে আবেদন জানায় রেল কর্তৃপক্ষের কাছে এবং প্রশাসনের কাছে যে যেহেতু তারা তাদের দেহগুলো শ্মশানে গিয়ে সৎকার করে না, এখানে কবর দেয়, এই অপমৃত্যুর লাশগুলো যেন এখানে আর কবর দেয়া না হয়। এরপর থেকে ওই জায়গাতে আর কোন অপমৃত্যুর মানে বিশেষ করে রেলে কেটে বিষ খাওয়া বা যাদের বেওয়ারিশ লাশগুলো, এগুলো আর এখন আর কবর দেওয়া হয়। আগে দেওয়া হতো, লাস্ট বেশ প্রায় 5-7 বছর এটা আর হয় না আর কি। তো যাই হোক, এইটার অপোজিট পাশে রয়েছে মুসলিম কবরস্থান।
এই মুসলিম কবরস্থানে সেখানেও লাশ কবর দেয়া হয়, এবং যদি টের পাওয়া যায় যে তিনি মুসলিম, তার যদি বেওয়ারিশ লাশ হয়, যদি মুসলিম হয়, তখন কিন্তু এই পাশে আর যাদের পরিচয় পাওয়া যায় না বা এরকম মানে এমন কোন সিচুয়েশন উদ্ভব হয়, বা তারা যদি ডিসিশন নেয়, যারা এই দায়িত্বে থাকে, তখন ওই হিন্দুদের ওই সাইডটাতে খবর দেয়া হয়। যাই হোক, এখন আর দেয়া হয় না এই সাইডটাতে, আর মুসলিমদের এই পাশেও এখন আর দেয়া হয় না। এগুলো এখন অন্য জায়গায় মানে দাফন করা হয়, আগে দেওয়া হতো। তো যাই হোক, ওই কবরস্থানে, মুসলিম কবরস্থানে কবর দেওয়ার জন্য কবর করা হয়। রেজাউল কাকা এবং আরো যারা আছেন 4-5 জন, তারা যখন খাটিয়াটি নিয়ে কালেমা শাহাদ পড়তে পড়তে আস্তে 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 ওই কবরস্থানের দিকে আসতে থাকেন, ওই লোকশিরের দিকে, যখন কবরস্থানে চলে আসে, তখন রেজাউল কাকার মেজাজ চরম বিগড়ে যায়। উনি দেখেন যারা কবর কেটেছে তারা একটা বাচ্চার কবর যেরকম হয় এই আকৃতির একটা কবর, এবং কবর দেখে রেজাউল কাকার মেজাজ গরম হয়েছে। তিনি বলেন যে যারা কবর খুলেছে তাদেরকে উনি চিনতেন, তাদেরকে বলেন যে তোমরা বহু বছর ধরে কবর করো, তোমরা কি জানো না যে এইটা কার লাশ? তোমরা কি শোনো নাই যে এটা কি বাচ্চার লাশ নাকি বড় মানুষের লাশ? তখন তারা বলে যে হ্যাঁ, আমরা জানি যে এটা বড় মানুষের লাশ। তখন রেজাউল কাকা বলেন, তাহলে কেন এই কবরটা তোমরা বাচ্চার কবরের মতো খুলেছো? তখন তারা বলে যে রেজাউল ভাই, আপনি একবার আশেপাশে তাকিয়ে দেখেছেন কি পরিমাণ মাটি চতুর্দিক? রেজাউল কাকা দেখে, প্রথমে তো অন্ধকারে অতটা বুঝতে পারেননি, হালকা আলো মানে আলো ছিল, তার দিকে অতটা খেয়াল করেন নাই। আসলেই তো যে পরিমাণ মাটি ওই কবরের পাশে রাখা আছে বা তোলা হয়েছে, তা প্রায় 2 থেকে 3টা কবরের মাটি। তখন রেজাউল কাকা বলে, ঘটনা কি? তখন যারা কবর খুঁড়ছিল তারা বলে যে রেজাউল ভাই, আমরা বড় মানুষের কবরই খুঁড়েছিলাম। কবর খোঁড়ার পর আমরা যখন বিশ্রাম নিচ্ছি, হঠাৎ করে কবরের দিকে তাকিয়ে দেখি যে কবরটি ছোট হয়ে গেছে। তখন আমরা একে অন্যকে দোষারোপ করতে থাকি যে এই তুই কবর ছোট করে খুঁড়েছিস, ও বলে না তুই খুঁড়েছিস, কিন্তু আসলে আমরা কবর ঠিকই করেছিলাম। তখন আমরা ওই কবরকে আবার স্বাভাবিক করি, আবার বড় মানুষের মতো কবরে মানে শেপটা নিয়ে আসি। এরপর যখন আবার আমরা বিশ্রাম নিতে থাকি, কিছু সময় পরে আমরা তাকিয়ে দেখি যে কবরটি আবারও ছোট হয়ে গেছে। তখন আমরা আবার কবর, এরপরে আমরা কবরের দিকে তাকিয়ে থাকি, আমাদের চোখের সামনে কবরটি আবারও ছোট হয়ে যায়। আমরা কবর খুঁড়তে খুঁড়তে এতটাই পরিশ্রান্ত হয়ে গিয়েছি, আমাদের পক্ষে আর নতুন করে এই কবরটিকে প্রশস্ত করা সম্ভব নয়। এই কবরের মধ্যেই এই লাশটিকে দাফন করতে হবে।
উপস্থিত সকলেই ওনাদের এই কথাগুলো শুনে খুবই অবাক হন এবং তারা প্রত্যেকেই দেখেন কবরটি ছোট, এবং তাদেরকে দোষারোপ করার কোনো সুযোগ ছিল না, কারণ কবরের চতুর্দিকে প্রচুর মাটি রয়েছে এবং তারা প্রত্যেকেই মুরব্বী গোছের মানুষ ছিলেন। তাদের তো অভিজ্ঞতা আছে যে একটি কবরে কি পরিমাণ মাটি উঠতে পারে। বহু কষ্টে হাঁটু ভাঁজ করে ওই লাশটিকে কবরের মধ্যে রাখা হয়। রাখার পর ওই কবরের মধ্যে ওই লাশটা নামানোর জন্য একজন মানুষ নেমেছিল। একজন মানুষ নামার পরে উনি যখন লাশটি নামানোর পরে এই বাঁশ উপরে দিচ্ছিলেন, তখন অদ্ভুত একটা বিষয় উনি খেয়াল করছেন এবং ভয়ঙ্কর একটি ব্যাপার, সেটা হচ্ছে যে ওই মাঝখানে যে ফাঁকা জায়গাটা এটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে। তখন উনি লাফ দিয়ে কবরের উপরে উঠে যান, উঠে দ্রুত অন্য বাঁশগুলো দিয়ে কেবল চাটাই দিয়ে বাঁশ ঢেকে দিয়েছে। তখনই ভেতর থেকে মট 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 হাড় ভাঙার আওয়াজ আসতে থাকে। এই শব্দ যখনই কানে এসেছে তখনই সবাই এক দৌড়ে বহু দূরে চলে গেছে। রেজাউল কাকাও দিয়েছেন এক দৌড়, ভয়ে বুঝতে পারছিলেন কবর ছোট হয়ে এই হাড়গুলো মট 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 করে ভেঙে যাচ্ছে। রেজাউল কাকা চিন্তা করলেন যে এভাবে তো একটা কবরকে রেখে চলে যাওয়া যায় না। তখন উনি অন্যদেরকে ডাকেন, এই তোমরা এদিকে আসো। আরে এটা কিছু না, এটা এমনি ওই আশেপাশ থেকে ডাল ভেঙে পড়ছে এই শব্দ, ও কিছু না, তোমরা আসো। বলে যে না, আমরা যাব না, আমরা নিজের কানে শুনেছি শব্দ। তখন রেজাউল কাকা অন্যদেরকে সাহস দিতে থাকেন। তখন অন্যরা কাছে আসে, কিন্তু কেউ চাটাই বা বাঁশ উঁচা করে আর দেখেনি যে এই কবরের মাঝখানে ফাঁকা আছে কিনা, এই সাহস কারো ছিল না। সবাই দ্রুত কবরের উপরে মাটি দিয়ে কবরের কাজ শেষ করে সেখান থেকে চলে আসেন। এই ঘটনার সাথে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন এর মধ্যে একজন মাত্র ব্যক্তি তিনি জীবিত আছেন, তিনি হচ্ছেন রেজাউল কাকা। আরো কয়েকজন ব্যক্তিকে আমি চিনতাম। এর মধ্যে একজনের নাম ছিল হচ্ছে ডোমা। তো ডোমা, ওনার অরিজিনাল নাম কি এটা আমি ঠিক জানি না। তো ডোমা উনি ছিলেন, ওনাকে আমি দেখেছি, উনি এখন আর নাই। রেজাউল কাকা জীবিত আছেন এখনো। তো আসলে ওনার চেহারার এই ভয়ঙ্কর বিকৃতি এবং কবর ছোট হয়ে আসা, এটি আসলে কেন হয়েছিল এটি রেজাউল কাকা পরে খোঁজ খবর নিয়ে জানতে পারেন। এই ব্যক্তি উনি ব্ল্যাক ম্যাজিকে পারদর্শী ছিলেন এবং ব্ল্যাক ম্যাজিক করতেন। ওনার ব্ল্যাক ম্যাজিক করার কারণে ওনার কিন্তু সন্তানাদি মারা গিয়েছে। ওনার স্ত্রী ওনাকে এই পথ থেকে ফেরানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু পারেন। একটা পর্যায়ে ওনার স্ত্রীও চলে যান, কিন্তু তারপরেও
উনি এই ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করেই যেতেন। ওনাকে কোনোভাবেই এই পথ থেকে থামানো যায় না। যাই হোক, এই কারণে তার এই পরিণতি হয়েছে। আল্লাহ তাআলা তাকে এখন কি অবস্থা রেখেছেন, আমরা অবশ্যই যে যত খারাপ কাজই করুক, আমরা আর রুহের মাগফিরাত কামনা করতে দোষের কিছু নাই। তিনি অন্যায় করেছেন, ভুল করেছেন, তার কি শাস্তি হবে এটা আল্লাহর সিদ্ধান্ত। আমরা এটা নিয়ে কোনো ধরনের কোনো কটাক্ষ বা কোনো ধরনের মন্তব্য করতে পারবো না, সেই অধিকার আমাদের নেই। তবে ঘটনাটি এই কারণে বলা, এটি আমাদের জন্য খুব বড় ধরনের একটি শিক্ষা, যে ব্ল্যাক ম্যাজিক করলে কি হয়, কি পরিণতি হয়। আমার ধারণা ব্ল্যাক ম্যাজিকের যে পরিণতিগুলো এ যাবৎকাল পর্যন্ত আমি বলেছি বা অন্যরা বলেছে, এর থেকে সাংঘাতিক পরিণতি আর কিছু হতে পারে বলে আমার জানা নাই। হতে পারে, অবশ্যই হতে পারে, অনেক ঘটনাই ঘটে, কিন্তু একদম কবর ছোট হয়ে আসছে এবং কবর দুই দিক থেকে চাপ দিয়ে লাশটাকে পিষে ফেলেছে, এই ধরনের ঘটনা খুবই কম পাওয়া যায়। প্রিয় লিসেনার্স, ঘটনাটি আমি আবারও বলছি, এটি আমি আগেও শেয়ার করেছিলাম এবং আপনাদের জানার সুবিধার্থে বা পরামর্শ বলেন বা যেটাই বলেন, সেই সুবিধার্থে ঘটনাটি আমি আবার রেকর্ড করে চ্যানেল আপলোড করলাম। আশা করি ঘটনাটি ভালো লেগেছে। ঘটনাটির সত্যতা যাচাই করতে চাইলে আপনার রাজবাড়ী জেলার সদরেই রেল স্টেশনের কাছেই রিক্সায় 10 টাকা ভাড়া নেবে বা হেঁটেও আপনি যেতে পারবেন। বিনোদপুর হাফিজিয়া মাদ্রাসায় চলে যাবেন। ওই হাফিজিয়া মাদ্রাসা মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ রেজাউল করিম, রেজাউল কাকা বলি আমরা যাকে, তিনি এখনো জীবিত আছেন। কেউ যদি তার মুখ থেকেই ঘটনাটি শুনতে চান, শুনতে পারবেন। শ্রোতা বন্ধুরা, বরাবরের মতো এবারও একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি সবার ভালো লাগবে। ঘটনাটি সময়টা ছিল 2013 সালে এবং এই ঘটনাটি আমার যে জেলা, রাজবাড়ী জেলায়। ঘটনাটির স্থান রাজবাড়ী জেলার পাচুরিয়া ইউনিয়নে। এই পাচুরিয়া থেকে রাজবাড়িতে আসার জন্য একটি রাস্তা রয়েছে। এটি শহর রক্ষাকারী যে বাঁধ রয়েছে, এই বাঁধ ঘেঁষা রাস্তাটি। সাধারণত বেশি রাতের বেলা এ রাস্তায় কেউ চলাফেরা এমনিতেও করে না, খুব ইমার্জেন্সি ছাড়া আর কি। তো এই ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে রকিব এবং সময়টি হচ্ছে 2013 সালে। তো রকিব হঠাৎ করে তার কাছে রাতের বেলা ফোন আসে। তো বলা হয় তার একজন খুব ঘনিষ্ঠ আত্মীয় হঠাৎ করে অসুস্থ হয়ে রাজবাড়ীর সদর হসপিটালে ভর্তি, এবং তাকে এই খবরটি দেওয়ার পরে
খুব ঘনিষ্ঠ আত্মীয় যেহেতু, তো রকিবের মোটরসাইকেল ছিল। তো রকিব চিন্তা করে যে এখন তাহলে যেহেতু মোটরসাইকেল আছে আমি তো মানে যেতেই পারবো, সমস্যা নেই। তো রকিব মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয় এবং পরিবারের সদস্যদেরকে ওই আত্মীয়র অসুস্থতার খবর জানায় এবং পরিবারের সদস্যরাও বলে যে ঠিক আছে তুমি যাও। এখন এমত অবস্থায় সে যে একা যাবে, এখন চিন্তা করা হয়েছে তাহলে অন্য কোনো বন্ধুদেরকে সাথে নিয়ে যাই। কিন্তু ওই অবস্থায় যাদেরকেই ফোন দিচ্ছিল, মোবাইলে কল দিচ্ছিল, যেহেতু অনেক রাত ছিল, রাত প্রায় 2-2-2:30 বাজে, তখন কিন্তু কেউ, আর ওই সময়টা ছিল আবার শীতের রাত, এই কারণে অনেকেই মানে অনেকেই গভীর ঘুমে বিভোর হয়েছিল, যার কারণে মানে যাদেরকে ফোন করেছিল তারা কেউই ফোনটা রিসিভ করেনি। নিরুপায় হয়ে রকিব একাই মোটরসাইকেল নিয়ে বাসার থেকে বের হয়। রকিব যখন পাচুরিয়া থেকে তার বাসার থেকে মোটরসাইকেলটি নিয়ে যাচ্ছিল, তো পাচুরিয়া থেকে রাজবাড়ী আসার জন্য মাঝখানে একটি বাজার পড়ে, এটার নাম হচ্ছে উড়াকান্দা বাজার। তো উড়াকান্দা বাজার থেকে বাদের রাস্তা থেকে আরেকটু বাম সাইড দিয়ে নেমে যেতে হয়, সেখান দিয়েই মানে রাজবাড়িতে আসাটা অনেক সহজ হয়। যদিও ওই পথটা ওই সময় অনেক নির্জন থাকে, এমনিতেও নির্জন থাকে, কিন্তু রাতের বেলা আরো বেশি নির্জন থাকে। তারপর রকিব মানে সেই রাস্তাটি বেছে নিল তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো রকিব যখন ওরাকান্দা বাজার থেকে বাম দিক দিয়ে বাইকটা শহর রক্ষাকারী বাঁধ থেকে একটু ঢালু রাস্তা, মানে নিচের রাস্তা দেশে বেশ ঢালু রাস্তা থাকে আর কি, ওখানে মানে বাইকটি নামিয়ে দিয়ে সেই পথ দিয়ে আসতে থাকে। তো আস্তে আস্তে দাঁতশি নামক একটি জায়গা আছে, সেখানে আরেকটি বাজার রয়েছে। এই দাঁতশি বাজারের ঠিক আগে সে মোটরসাইকেলের লুকিং গ্লাসে হঠাৎ করে সে দেখতে পায় পেছনে মনে হয় কেউ বসে আছে। তো সে চিন্তা করে যে যেহেতু মোটরসাইকেল চালাচ্ছে এমনিতেও মানে ভুল দেখতে পারে, কিন্তু স্পষ্ট না দেখলেও তার মনে হচ্ছিল যে লুকিং গ্লাসে যে কেউ মনে হয় বসে আছে পেছনে। তখন রাকিব যেটি করে সেটি হচ্ছে যে প্রথমত সে দোয়া কালাম পড়া শুরু করে। তো তারপর সে মোটরসাইকেল যথারীতি চালাচ্ছিল, কিন্তু হঠাৎ রাকিব ফিল করে যে তার মোটরসাইকেলের স্পিড যে স্পিডে ছিল, মনে হচ্ছে স্পিডটা আগের থেকে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো রাকিব তখন একটু ভয় পাওয়া শুরু করে, যদিও সে অনেক সাহসী ছিল, সে অনেক ভয় পাওয়া শুরু করে। তো ওই সময়টাতে রাকিব যে কাজটি করে সেটা হলো মোটরসাইকেলটা মানে সে আপ্রাণ চেষ্টা করে মোটরসাইকেলের ব্রেক করে মোটরসাইকেলটা থামানোর জন্য, কিন্তু অদ্ভুত ব্যাপার মোটরসাইকেলটা কোনোভাবেই থামানো যাচ্ছিল না, কোনোভাবেই রাকিব মোটরসাইকেলটি থামাতে পারছিল না। এবং তখন আরেকটি ঘটনা রাকিব প্রত্যক্ষ করে, সেটাই হচ্ছে যেহেতু চাঁদের আলো ছিল, তখন চাঁদের আলোতে মোটরসাইকেলের ছায়াটি পড়েছে রাস্তার পাশে। তখন রাকিব ওই ছায়ার দিকে তাকিয়ে দেখে যে তার পেছনে একটি ছায়া বসে আছে
মনে হচ্ছে একজন, তার পেছনে যদি একজন মানুষ বসে থাকে, ঠিক যেরকম ছায়া পড়ে, মনে হচ্ছে ঠিক ওরকমই একটি ছায়া তার পেছনে বসে আছে। এবং এতটুকু সে ফিল করে এবং সে ওই ছায়ার দিকে তাকায়, দেখতে পারে যে এই ছায়া মূর্তিটি একটি মহিলা মানুষের। কারণ ওই ছায়া মূর্তির যে চুল, বড় বড় চুল, মোটরসাইকেল যখন চলছিল বাতাসে সেই চুলটা পেছন দিকে উড়ছিল, ঢেউ খেলছিল। এটিও রাকিব ছায়ার দিকে তাকিয়ে, বিশেষ করে ওই মোটরসাইকেলের যে ছায়াটি হয় সেদিকে তাকিয়ে দেখতে পারে। তো তখন ও বুঝতে পারে যে এখন সে খুব বিপদে পড়ে গিয়েছে। এখন কি করবে, মোটরসাইকেলটা থামাতে পারছে না। তখন ওই অবস্থাতেই মোটরসাইকেল চালাতে চালাতে আরেকটু সামনের দিকে, দার্জিলিং থেকে আরেকটু সামনের দিকে একটি জায়গা আছে, এর নাম হচ্ছে নূরপুর বলে। তো এই নূরপুরের কাছে এসে পাশে দেখে রাস্তায়, যেহেতু সে ওই দিক দিয়ে সবসময় চলাফেরা করে, তো আগে থেকেই মানে দেখেছিল যে রাস্তার পাশে একটি খুব অল্প পানির একটি খাদের মতো রয়েছে। তখন মোটরসাইকেল যে কোনো উপায়ে থামানোর জন্য সে চিন্তা করছে, এখন থামাতে গেলে কোনো গাছ বা দেয়ালের সাথে যদি ধাক্কা দেয় এই স্পিড ওয়ালা মোটরসাইকেল, তাহলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে। এই জন্য রাকিব যে কাজটি করে সেটি হচ্ছে এই মোটরসাইকেলটি এই খাদের মধ্যে নামিয়ে দেওয়ার চেষ্টা করে এবং সেখানে সে সফল হয়। যখন মোটরসাইকেল খাদের মধ্যে নামিয়ে দেয় তখন মোটরসাইকেল পানির মধ্যে গিয়ে পড়ে এবং সে রাকিব তেমন কোনো আহত হয় না। কিন্তু এই যখন ধপাস করে এই মোটরসাইকেলটি পানির মধ্যে পড়েছে, তখন আশেপাশে যে বাড়ি ছিল তারা চিন্তা করেছে যে কি ব্যাপারে এত শব্দ, এত জোরে শব্দ হলো কি। তখন বেশ কয়েকজন লোক বের হয়েছে বাসা থেকে বের হওয়ার পর টর্চ জ্বালিয়ে দেখে যে নিচে একটা লোক পানির মধ্যে পড়ে গিয়েছে। সে আহত অবস্থায় গোংরানোর মতো শব্দ করছে। তখন কয়েকজন গিয়ে ওখান থেকে তাকে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তাকে উদ্ধার করতে গিয়ে একটি সমস্যা দেখা দিল। সেটা হচ্ছে যে কয়েকজন লোক মিলে তাকে যখন টেনে তোলার চেষ্টা করছিল, তার শরীরটা এত ভারী মনে হচ্ছিল তাদের কাছে, কিছুতেই এই বডিটাকে টেনে তুলতে পারছিল না, রাকিবের দেহটাকে টেনে তুলতে পারছিল না। তখন আরো লোকদেরকে ডাক দেয়া হয়। প্রায় 15 থেকে 16 জন মিলে এই রাকিবকে পানি থেকে টেনে তুলে। একটা অদ্ভুত ব্যাপার, কারণ তার ওজন ছিল বড় জোর 60 কেজি, 60 কেজি, কিন্তু এটা তুলতে 15-16 জন লোক লাগবে, এটা কিন্তু অকল্পনীয় ব্যাপার ছিল। এবং তাদের কাছে মনে হচ্ছিল, তাদের বর্ণনা অনুযায়ী, যে মনে হচ্ছিল তারা কোনো পাথর টেনে তুলছে। তাকে ওখান থেকে তোলার পরে, যেহেতু সে তেমন অতটা আহত হয়নি, মোটামুটি যেহেতু ঠান্ডার সময় ছিল, পানির মধ্যে পড়েছিল, সেন্সলেস হয়ে যায় ঠান্ডাতে, তো তখন তাকে একটু জ্ঞান ফেরানো হয়, বিভিন্ন একটু ট্রিটমেন্ট করে আগুনের একটু তাপ দিয়ে। তখন সে পুরো ঘটনাটা সবাইকে খুলে বলে। ওই অবস্থায় তার পরিবারের লোকদেরকেও খবর দেওয়া হয়, কিন্তু রাতের বেলা
বলে ওনাদেরকে আশ্বস্ত করা হয় যে না, সে ভালো আছে, আপনারা সকালে আসেন। তো সকালে এসে তার পরিবারের লোকগুলো রাকিবকে মানে নিয়ে যায়। কিন্তু এই ঘটনাটি এখানেই শেষ নয়। এরপরে এই যে ছায়া মূর্তি যেটি হঠাৎ করে মোটরসাইকেলে তার উপর চেপে বসেছিল, এটি তার আর পিছু ছাড়ে না। বিশেষ করে একদিন এমন একটি ঘটনা ঘটে যে রাকিব ঘুমিয়ে আছে, তো সে ফিল করছিল যে তার পাশে কেউ একজন শুয়ে আছে, বড় চুলওয়ালা কোনো মানুষ শুয়ে আছে। তো একদিন এই ঘটনাটি যেদিন ঘটে, তখন রাকিব খুব ভালো করে মানে খেয়াল করে এটা কে, তখন তাকিয়ে দেখে যে মোটামুটি যতটুকু দেখা যাচ্ছিল অন্ধকারে, যে চেহারাটি ভয়ঙ্কর রকমের কালো। একে তো ঘরে অন্ধকার, যতটুকু আবছা আলো ছিল তো ভয়ঙ্কর রকমের কালো। কারণ আলো কিভাবে দেখতে পেল, ওইখানে কিন্তু মানে ইলেকট্রিসিটি ছিল তার ঘরে, যেহেতু ডিম লাইট আমরা জ্বালিয়ে অনেক সময় ঘুমাই আর কি, ডিম লাইটের আলোতে সে দেখবে ভয়ঙ্কর রকমের কালো একটা চেহারা। মাথার চুলগুলো অস্বাভাবিক রকমের বড়, এত বড় চুল সাধারণত কোনো মেয়েদের হয় না। তার পাশে শুয়ে আছে। তখন রাকিব চিৎকার করে ওঠে, তার চিৎকার বাড়ির অন্য সদস্যরা চলে আসে। তখন আবারও রাকিব সেন্সলেস হয়ে যায়। রাকিবের যখন জ্ঞান ফেরে, তখন বেশ কিছু মানে হুজুরদের কাছে নিয়ে যাওয়া হয়। তখন হুজুররা তার ট্রিটমেন্ট করা শুরু করে এবং বলে যে রাতের বেলা এই বের হওয়ার সময় একটি দুষ্টু জিন তার উপর সওয়ার হয়েছিল এবং এটি তার থেকে সহজে যেতে চাচ্ছে না। আলহামদুলিল্লাহ, অনেক চেষ্টার পর রাকিব সুস্থ হয় এবং এখনো সে সুস্থ অবস্থায় আছে, সে ভালো আছে। বর্তমানে একটি মোবাইল অপারেটর কোম্পানিতে সে চাকরি করে। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।